স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আজকে আমরা চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশ শুরু করব। দ্বিতীয় অংশে আমাদের হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা এন্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। তো আমরা প্রথম পার্ট দেখবো, সেটা হচ্ছে দ্বিতীয় অংশের প্রথম যে টপিক সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমরা আগে আলোচনা করব। ওকে, তাহলে প্রথমত বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে, আমরা জানি কম্পিউটার সিস্টেমে শুধুমাত্র 0 আর 1 নিয়ে কাজ করে। তো এই 0 কে আমরা বলে থাকি ফলস, 1 কে বলে থাকি ট্রু। অর্থাৎ 0 1 কে বোঝার জন্য আমরা যে লজিক ব্যবহার করি, সে লজিকের ক্ষেত্রে লজিক সত্য যদি হয়, কোন একটা ঘটনা যদি সত্য হয় তাহলে আমরা বলি 1, কোন একটা ঘটনা যদি মিথ্যা হয় তাহলে বলি আমরা 0। যেমন বিদ্যুৎ আছে, তুমি একটা সুইচ অন করলে তার মানে কি, বাতি জ্বলবে, তার মানে 1। আর যখন সুইচটা অফ করবে তার মানে 0, বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা মোটামুটি বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি এই লজিকের উপর ভিত্তি করেই মানে 0 1 কে ডিফাইন করতে পারি। তো 1 0 কে আমরা কয়েকভাবে বলতে পারি। বাইনারি 1 বা লজিক 1 মানে সত্য, মানে বিদ্যুৎ আছে বা অন, তাই না, বলতে পারি আমরা। আবার 0 মানে মিথ্যা বা অফ, অর্থাৎ বিদ্যুৎ নেই, ফলস, মিথ্যা ফলস, বিদ্যুৎ নেই, এটা হচ্ছে 0। আচ্ছা, আর এই বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে এই লজিক ব্যবহার করে, 0 1 লজিক ব্যবহার করে যেই বীজগণিতের কাজ করা হয় সেটাকে বলি আমরা বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে 0 1 এই লজিক লেভেল ব্যবহার করে যে বীজগণিতের কাজ করা হয় সেটাকে বলি আমরা বুলিয়ান অ্যালজেব্রা। আর আমরা ছোটবেলা থেকে না, ক্লাস 6 থেকে যে অ্যালজেব্রা শিখেছি সেটা হচ্ছে নরমাল অ্যালজেব্রা, সাধারণ বীজগণিত। সেটা ছিল সাধারণ বীজগণিত, যেটা আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সবাই পড়েছি। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? এই সূত্রগুলো হচ্ছে অ্যালজেব্রা সূত্র, বীজগণিতের সূত্র। তো এই বীজগণিতেরই ডিজিটাল উপস্থাপনা, যেখানে শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করা হবে, অর্থাৎ সবকিছুই সত্য এবং মিথ্যা এর উপর ভিত্তি করে কাজ করবে, সেটাকে বলি আমরা বুলিয়ান অ্যালজেব্রা। তো এই বুলিয়ান অ্যালজেব্রাটা যিনি আবিষ্কার করেন, উদ্ভাবন করেন, তার নাম হচ্ছে জর্জ বুল। তিনি একজন ইংরেজ গণিতবিদ, জর্জ বুল, ওনার নাম অনুসারেই বুলিয়ান। ওকে, যেহেতু উনি এটা উদ্ভাবন করেন বা আবিষ্কার করেন, এই জন্য ওনার নাম হচ্ছে বুল, জর্জ বুল, ওনার নাম অনুযায়ী বুলিয়ান। আর এখানে মনে রাখতে হবে যে আমাদের এখানে সব কাজ করা হয় যুক্তির উপর, লজিক, যুক্তির উপর ভিত্তি করে কাজগুলো করা হয়। ওকে, তাহলে নরমালি বীজগণিতে আমরা গাণিতিক হিসাব নিকাশ করি, আর এখানে গাণিতিক হিসাব নিকাশের পাশাপাশি গাণিতিক হিসাব নিকাশটা যে কৌশলে করা হয় সেটাকে বলি আমরা যুক্তি, লজিক, লজিক লেভেলের মাধ্যমে আমরা কাজটা করি, সেটা আমরা পরবর্তীতে দেখবো। আর এই বুলিয়ান অ্যালজেব্রার অন্যতম ব্যবহার হচ্ছে যে ডিজিটাল ডিভাইস। আমরা যে ডিজিটাল ডিভাইস গুলো ব্যবহার করে থাকি এই সবগুলোতেই বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করা হয়। অর্থাৎ যে ইলেকট্রনিক সার্কিট গুলো তৈরি করা হয়, এই সার্কিট গুলোর মৌলিক উপাদান হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা মনে রাখবো যে এখানে একটা বিষয় খেয়াল করো, যে ডান পাশে একটা ছোট চিত্র আছে, যেখানে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত একটা চিত্র দেওয়া হচ্ছে। অর্থাৎ এই 0 থেকে 5 ভোল্টের মধ্যে 2 থেকে 5 ভোল্ট যদি বিদ্যুৎ থাকে তাহলে বলবো আমরা 1। আর 0 থেকে 0.8 অর্থাৎ 0.8 এর সমান বা নিচে হলে সেটা হবে 0। আর 0.8 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ 2 এর আগ পর্যন্ত, 0.8 এর পর থেকে 2 এর আগ পর্যন্ত এই অংশটা হচ্ছে আনডিফাইন্ড। ওকে, তাহলে এখান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে যে বুলিয়ান অ্যালজেব্রায় 1 বলতে বোঝানো হয় 2 থেকে 5 ভোল্টকে, 2 থেকে
5 ভোল্টকে ধরা হয় লজিক 1, আর 0 থেকে 0.8 এটাকে ধরা হয় লজিক 0, যেটাকে আমরা বাইনারি 0 1 বলে থাকি আর কি। আর বাকি মাঝখানে যে অংশটা সেটা আনডিফাইন্ড, অর্থাৎ এটা ব্যবহার করা হয় না, এটা ব্যবহার করা হয় না। তাহলে এটা আমরা মনে রাখবো এমসিকিউর জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা পার্ট, একটা হচ্ছে 0 কখন বলা হয়, 1 কখন বলা হয়, বা 1 ধরা হয় কখন, 0 ধরা হয় কখন, আর কোনটুকু আনডিফাইন্ড। ওকে, ওকে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার উপাদান। বুলিয়ান অ্যালজেব্রার উপাদান বলতে আমরা যখন সাধারণ বীজগণিত করে থাকি তখন আমরা এক্স ওয়াই জেড এবিসি ব্যবহার করে থাকি, তাই না? এবিসিডি এক্স ওয়াই যা যা আমাদের দরকার হয় এগুলোকে বলে থাকি আমরা চলক। ওকে, আর এই চলকের যে কোনো মান হতে পারে, 0 থেকে মানে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি যে কোনো মান আমরা ধরতে পারি। যেমন আমরা ধরি x = 1, ধরি x = 10, ধরি x = 100, যা ইচ্ছা পারতাম, যেটা আমরা সাধারণ বীজগণিতে করেছিলাম। ওকে, x = 0.1.2, 0.1 হোয়াটএভার, যে কোনো মান আমরা ধরতে পারতাম সাধারণ বীজগণিতে। তাহলে প্রথম পার্ট হচ্ছে কিছু চলক থাকে, তাই না? বীজগণিতে কিছু চলক থাকে, তাহলে এখানে বুলিয়ান অ্যালজেব্রাও চলক আছে। সাধারণ বীজগণিতের মতো বুলিয়ান অ্যালজেব্রাও এবিসিডি এক্স ওয়াই জেড এগুলোকে আমরা বলবো চলক। এরপরে সাধারণ অ্যালজেব্রায় আমরা কিছু চিহ্ন ব্যবহার করতাম, যোগ বিয়োগ গুণ ভাগ, তাই না? অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে চিহ্নগুলো আমরা সেগুলো ব্যবহার করতে পারতাম সাধারণ বীজগণিতে, যোগ বিয়োগ গুণ ভাগ, রুট ওভার, বর্গ, তাই না, ইত্যাদি আমরা ব্যবহার করতে পারতাম। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় আমরা 3টা চিহ্ন ব্যবহার করব, শুধুমাত্র 3টা চিহ্ন বা 3টা কাজ করব, এন্ড, অর, নট। এটা আমরা মেমোরাইজ করব। সাধারণ বীজগণিতে অনেক ধরনের অপারেশন আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, বর্গমূল, বর্গ ইত্যাদি, তাই না? আর বুলিয়ান অ্যালজেব্রায় 3টা মাত্র অপারেশন বা 3টা কাজ করা যায়। একটা হচ্ছে যোগ, যেটাকে বলে থাকি আমরা অর, একটা হচ্ছে গুণ, যেটাকে আমরা বলে থাকি এন্ড, আর একটা হচ্ছে পরিপূরক, যেটাকে আমরা বলে থাকি নট। তাহলে 3টা কাজ, এন্ড, অর, নট। এন্ড কে বোঝানোর জন্য আমরা ডট ইউজ করি, অর কে বোঝানোর জন্য আমরা প্লাস ইউজ করি, এবং নট কে বোঝানোর জন্য আমরা বার, উপরে একটা দাগ ইউজ করে থাকি আমরা। ওকে, আরেকটা চিহ্ন ইউজ করতে পারি আমরা নট বোঝানোর জন্য, সেটাকে বলি আমরা প্রাইম। আচ্ছা, এই যে নিচের দেখো একবার নিচের লাইনে এর পূরক, এবার এভাবে দেওয়া যায়, অর্থাৎ বারও দেওয়া যায়, এটাকে আমরা বলে থাকি প্রাইম, এটাও দেওয়া যায়, ওই যে একটা ড্যাশ, অর্থাৎ সিঙ্গেল কোটের মতো, এটাও দিতে পারি আমরা, অথবা উপরে একটা দাগ দিতে পারি, যেটাকে বলি আমরা বার। ঠিক আছে, তাহলে দুভাবে আমরা বুলিয়ান অ্যালজেব্রার পরিপূরক বা পূরক, সরি পূরক, যেটা বলি আমরা নট অপারেশন, পূরক অপারেশন, সেটা হচ্ছে আমরা দুভাবে দিতে পারি। একটা হচ্ছে বার, উপরে একটা দাগ দিয়ে, অথবা একটা প্রাইম, ওই যে সিঙ্গেল কোটের মতো, এভাবে আমরা দিতে পারি। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি মনে রাখবো? নাম্বার 1 হচ্ছে সাধারণ বীজগণিতের মতো বুলিয়ান অ্যালজেব্রায়ও চলক আছে, এ বি সি ডি এক্স ওয়াই জেড, এগুলোকে আমরা চলক বলবো। আর চলকের মান হইতে পারে দুটো, 0 অর 1। 0 মানে ট্রু, সরি 0 মানে ফলস, 1 মানে ট্রু, অর্থাৎ ট্রু ফলস। ট্রু ফলস বলতে পারি আমরা, 1 0 বলতে পারি, অন অফ বলতে পারি। ট্রু, অন, 1 একই কথা, আর ফলস, অফ, 0 একই কথা। অর্থাৎ যে কোনো চলকের মান হইতে পারে 1 অর 0, এর বাইরে কোনো মান হতে পারে না। 1 মানে ট্রু, 0 মানে ফলস, এটা খেয়াল রাখবো আমরা। আর সাধারণ বীজগণিতে চলকের যে কোনো মান হতে পারে, পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ইনফিনিটি, যে কোনো মান আমরা দিতে পারি। অর্থাৎ আমরা -5000 দিতে পারবো, আবার +5000 দিতে পারবো, ইটস আওয়ার চয়েস বা আমাদের প্রয়োজন অনুযায়ী। ওকে, তাহলে আমরা এখানে 3টা কথা মনে রাখবো। নাম্বার 1 অ্যাগেন রিপিট করতেছি, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা, কারণ এগুলো না বুঝলে পরবর্তীতে আমরা অনেক কিছু বুঝবো না। তাহলে প্রথমত হচ্ছে চলক, সাধারণ বীজগণিতের মতো, অ্যালজেব্রা মানে বীজগণিত, অ্যালজেব্রা মানে বীজগণিত, সাধারণ অ্যালজেব্রার মতো বুলিয়ান অ্যালজেব্রায়ও চলক আছে। চলক মানে যার মান পরিবর্তনশীল, যার মান পরিবর্তনশীল, এ বি সি ডি এক্স ওয়াই জেড, এগুলোকে বলি আমরা চলক। এরপরে হচ্ছে ধ্রুবক বা মান, এখানে দুটো মান আমরা ব্যবহার করতে পারি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0, যেগুলোকে বলে থাকি আমরা বুলিয়ান ধ্রুবক। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা দুটো মানই ব্যবহার করা যায়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কি বলা যায়, মৌলিক চিহ্ন বা মৌলিক ভ্যালু, এগুলো কোনো পরিবর্তনশীল না। এই 1 কে আমরাও বলতে পারি ট্রু, 1 কে বলতে পারি অন।
আবার 0 কে বলতে পারি ফলস, 0 কে বলতে পারি অফ। ঠিক আছে? আর এখানে 3টা কাজ করা যায়, 3টা অপারেশন। সাধারণ অ্যালজেব্রায় অনেক অপারেশন আছে, আমরা সাধারণত জেনে থাকি আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল, বর্গ, তাই না? এইভাবে আমরা অনেক কিছুই করতে পারি, অনেক কিছু নির্ণয় করতে পারি, অনেক কাজ করতে পারি। আর বুলিয়ান অ্যালজেব্রায় কাজ হবে 3টা, এন্ড, অর, নট। আর এই প্রতীক চিহ্নগুলো খেয়াল রাখতে হবে। এন্ড মানে ডট, অর মানে প্লাস, এই এন্ড মানে যৌক্তিক গুণ, এন্ড মানে যৌক্তিক গুণ, বা আমরা বলতে পারি বুলিয়ান গুণ, বুলিয়ান অ্যালজেব্রার গুণ। তাহলে যৌক্তিক গুণ, এই যৌক্তিক গুণ বোঝানোর জন্য হচ্ছে ডট। অর মানে যৌক্তিক যোগ, এটা কিন্তু সাধারণ যোগ না, আগেই বলছি এটা সাধারণ অ্যালজেব্রা না, এটা একটু স্পেশাল। তাহলে যৌক্তিক যোগ অর্থাৎ সবকিছু আমরা যোগের উপর ভিত্তি করে করে থাকি আমরা যৌক্তিক যোগ, লজিক্যাল অ্যাডিশন বা যৌক্তিক যোগ, যেটাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে বোঝাই। আর পরিপূরক, যেটাকে আমরা বলে থাকি নট, যেটাকে আমরা বার বা প্রাইম চিহ্ন দিয়ে বোঝাই। ওকে। আর পরিপূরক তো অলরেডি আমরা জানি, পূরক মানে হচ্ছে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, সেটাকে বলে থাকি আমরা পূরক। 0 এর পরিবর্তে 1 বা 1 এর পরিবর্তে 0 বললে সেটাকে আমরা বলি পূরক। তাহলে এন্ড কে বলি আমরা লজিক্যাল বা যৌক্তিক এন্ড, যৌক্তিক গুণ, এন্ড মানে গুণ এখানে, অর মানে যোগ, নট মানে পূরক। ওকে। আর এখানে আমরা সাধারণ বীজগণিতে যেমন অনেকগুলো সূত্র আমরা মুখস্থ করতাম, a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এভাবে আমরা অনেকগুলো সূত্র মুখস্থ করতাম। এখানে আমরা কিছু সূত্র শিখবো, যেগুলোকে বলে থাকি আমরা উপপাদ্য বা বুলিয়ান অ্যালজেব্রার সূত্র বা নিয়মাবলী, যেমন বুলিয়ান উপপাদ্য, ডি মর্গান উপপাদ্য, দ্বৈত নীতি, এটসেট্রা। এসব বিষয়গুলো আমরা শিখবো। আচ্ছা, এর আগে আমরা একটা বিষয় জানবো, যেটাকে আমরা বলে থাকি বুলিয়ান স্বতঃসিদ্ধ, যেটাকে আমরা বলে থাকি বুলিয়ান স্বতঃসিদ্ধ। এই বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে যে গাণিতিক কাজগুলো আমরা যে যৌক্তিক অপারেশনের মাধ্যমে করে থাকি, সেই নিয়মগুলো এখানে আমরা দেখব। যেমন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 1। আচ্ছা, তো এখানে আমরা একটা কথা সামারাইজ করব, মানে একটা কথা সংক্ষেপে মনে রাখবো। বুলিয়ান অ্যালজেব্রায় যোগের ক্ষেত্রে বা অর অপারেশনের ক্ষেত্রে, অর অথবা যোগ যেটাই বলি, তাই বুলিয়ান অ্যালজেব্রা যোগের যে নিয়মটা সেটাকে বলি আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ, যোগের স্বতঃসিদ্ধ, মানে যোগের নিয়ম। এক কথায় বুলিয়ান অ্যালজেব্রা যৌক্তিক যোগের নিয়ম হচ্ছে, যোগের ক্ষেত্রে কোনো একটা মান 1 থাকলেই ফলাফল 1, অর্থাৎ এক বা একাধিক 1 থাকলেই ফলাফল 1। ওকে, একটা 1 থাকলেও 1, দুইটা 1 থাকলেও অ্যান্সার 1, যদি 1001 থাকে তাও ফলাফল 1ই হবে। শুধুমাত্র সবগুলা 0 হলেই, অর্থাৎ কোনোটাই সত্য না, সবগুলাই মিথ্যা ঘটনা, তাহলে ফলাফল মিথ্যা। অর্থাৎ এখানে ব্যাপারটা আমরা এভাবে বলতে পারি, কোনো একটা কম্পিটিশনে কিছু নিয়ম থাকে, এভাবে বলা থাকে যে সবগুলো নিয়মই মানতে হবে, যারা সবগুলো নিয়ম মানতে পারবে বা সবগুলো শর্ত যারা পূরণ করবে তারাই অংশগ্রহণ করতে পারবে, তাই না? তাহলে এখানে যদি 5টা শর্ত থাকে, কেউ একজন 4টা শর্ত মানতে পারলো বা মিললো, একটা শর্ত মিলে নাই, তার মানে কি সে অ্যালাউ না। কারণ এখানে আগেই বলে দিছে এই 5টা শর্ত সবগুলাই মানতে হবে, সবগুলাই সত্য হইতে হবে, সবগুলা যার সত্য হবে মিলবে সেই শুধু অংশগ্রহণ করতে পারবে। তার মানে কি সবগুলাই সত্য হতে হবে। আবার এভাবে বলতে পারে যে এই শর্তগুলোর কোনো একটা মানলেই হবে। তাহলে কথাটা আমরা দুভাবে বলতে পারি, একটা হচ্ছে সবগুলো শর্ত মানতে হবে, আরেকটা ভাবে বলতে পারি, মানে আরেকটা নিয়মে বলতে পারি যে এই 5টা শর্তের কোনো একটা শর্ত মিললেই সে অংশগ্রহণ করতে পারবে। তার মানে ওটা অর, যে 1 অথবা 2 অথবা, অর মানে কি অথবা, যে 5টার যে কোনো একটা মানলেই তাকে হবে, আর সবগুলো মানতে পারলে ভালো, সেটাকে বলি আমরা অর অপারেশন। আর যখন বলবে সবগুলাই মানতে হবে, কোনো একটা মিস করা যাবে না, সেটা হচ্ছে এন্ড অপারেশন। তো যাই হোক, তাহলে এই কথাটাকে আমরা মনে রাখবো, যোগের নিয়মে বুলিয়ান অ্যালজেব্রার যোগের নিয়ম হচ্ছে, যোগের ক্ষেত্রে কোনো একটা মান 1 হলেই, তার মানে কি একাধিক হইতে পারে, যে কোনো একটা কমপক্ষে একটা 1 থাকলেই ফলাফল 1, তার মানে 1 এর বেশি 1 থাকলে সেটাও ফলাফল 1ই হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 1 + 1, এখানে দুইটা 1, তাতেও কিন্তু ফলাফল 1। কিন্তু যদি 1 + 1 + 1 এরকম 4-5টা 1 থাকতো, তাতেও কিন্তু ফলাফল 1 হবে। আচ্ছা, একটু ওয়েট করো, আমি
আচ্ছা, দ্যাট ইজ আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 0 প্লাস ইকুয়াল টু কি হবে বলো তো? স্যার One, 1 হবে। 1 হবে। 1 হবে, 1 হবে, তাই না? এখন যদি 0 না হয় সবগুলো 1 থাকতো, স্যার তাও 1 one হতো। হতো। তারপরে 1 হবে, বাস এইটা বুঝলে আমাদের হবে। তাহলে বিভিন্ন অরের ক্ষেত্রে 1 থাকলেই 1, কয়টা 1 আমার দেখার দরকার নাই, যে কোনো একটা 1 হলে আমরা বুঝবো অ্যান্সার 1। তার মানে যদি এভাবে থাকে যে বড় একটা ইকুয়েশন, তাহলে কতগুলো 1 মানে চলক আছে, এগুলোর মান আমরা জানি না, এ বি সি ডি এগুলোর মান আমরা জানি না, কিন্তু এখানে একটা 1 আছে, এটা আমরা শিওর, একটা 1 আছে, এটা আমরা শিওর, তার মানে ফলাফল কি হবে? 1ই হবে। Okay, যদি 0 হইতো তাহলে ফলাফল কি হবে? Zero. স্যার Zero. 0 না, 0 হবে না, কারণ এবিসিডি এর মান কি আমি তো বলি নাই, এবিসিডি এগুলোর মান তো 0 হইতে পারে, 1ও হইতে পারে, তারপরে 0 এর ক্ষেত্রে আমরা কিছু বলতে পারি না, তাহলে ওর এর ক্ষেত্রে আমরা কোনটা শিওর হবে? 1 এর ক্ষেত্রে আমরা শিওর থাকবো, 0 এর ক্ষেত্রে আমরা শিওর বলতে পারি না, কারণ এখানে কি আছে আমরা জানি না, a প্লাস বি প্লাস সি ডি এর মান কত হবে আমরা জানি না, তাহলে এখানে ফলাফল হবে এটাই। কারণ যোগের ক্ষেত্রে আমরা 0 কে কোনো গুরুত্ব দিব না, যোগের ক্ষেত্রে গুরুত্ব দিব কাকে? আমরা 1 কে। যদি এখানে 1 থাকতো তাহলে এখানে যাই থাকুক আমাদের কোনো সমস্যা নাই, ফলাফল কি হবে? 1 হবে, 1. তাই না? পার্থক্য বুঝতে পারছি আমরা? তার মানে যোগের জি, ক্ষেত্রে স্যার। 0 কে কোনো ভ্যালু, 0 কে আমরা ভ্যালু দিব না, বুলিয়ান যোগের ক্ষেত্রে 0 কোনো ভ্যালু থাকবে না, বুলিয়ান যোগের ক্ষেত্রে ভ্যালু হবে 1 এর। তাহলে 1 আছে কিনা সেটা আমরা চেক করব, তাই না? যদি এরকমও হইতো 5টার মধ্যে 4টাই 0, তাহলে ফলাফল কি হবে? ফলাফল A হবে। এ হবে। আমরা কিন্তু 4টা 0 থাকার পরেও আমরা নিশ্চিত হতে পারতেছি না যে এটা অ্যান্সার 0 হবে কিনা, তাই না? 4টা 0 থাকার পরে আমরা নিশ্চিত হতে পারি না। ওকে, বিষয়টা বুঝতে পারছি আমরা 0 1 এর ঘটনা, বাস এটুকু জানলে আমাদের হবে। আর যদি 1 একটা মাত্র 1 বাকি সব 0, তাও কিন্তু ফলাফল 1। হোয়াটএভার আমরা যেভাবে চিন্তা করি তাতে 1, শুধুমাত্র যখন সবগুলা 0, এখন আমরা শিওর যে এখানে কোনোটাই সে মানতে পারে নাই, যতগুলো আমি অপশন দিছি কোনো অপশনই সে মানতে পারে নাই, তাহলে তা 0, অর্থাৎ সে অ্যালাউ না। 5টা শর্তই সে মানতে পারে নাই, আর নিচে 5টা শর্তের এসে একটা শর্ত মানতে পারছে, শিওর যে একটা শর্ত সে মানছে। ওকে, এখানে 5টার একটা মানছে, বাকিগুলো সম্পর্কে আমি জানি না, যেটা মানতে পারছে এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি 1। ওকে, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশন, যেটাকে বলি আমরা প্লাস বা অর, যেটাকে আমরা বুলিয়ান যোগ, তাই না? প্লাস বা অর অপারেশন। ওকে, ঠিক একইভাবে যদি আমরা এন্ড অপারেশনের কথা চিন্তা করি, তাহলে গুণের ক্ষেত্রে ডট আমরা ইউজ করব, এন্ড মানে গুণ, যেখানে আমরা ডট ইউজ করব, ডট দিয়ে আমরা গুণ বুঝিয়ে থাকি। তাহলে আমরা জানি সাধারণ অ্যালজেব্রার মতোই এখানে 0 থাকলেই 0, গুণের ক্ষেত্রে কি শিওর হতে পারি আমরা, যদি গুণের ক্ষেত্রে কোনো একটা সংখ্যা 0 হয় তাহলে আমরা 0, দ্যাট ইজ আমরা এভাবে বলতে পারি। ওকে, 1 ইনটু এ মানে গুণ, 1 ইনটু 1, তাই না? এগুলো সব 1 হবে, ফলাফল 1। নরমাল রিয়েল লাইফ আমরা গুণ চিহ্ন ইউজ করি এভাবে, কিন্তু এখানে ইউজ করব ডট, বুলিয়ান অ্যালজেব্রা ডট মানে গুণ, 3টা 1 একটা 0, তাহলে ফলাফল কি হবে? 0. 0, কারণ আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী এটা 0, আমাদের সাধারণ বীজগণিতেও 0 থাকলেই 0, এখানেও 0 থাকলেই 0। তাহলে আমরা গুণের ক্ষেত্রে চিন্তা করব 0 আছে কিনা, আগে কি আছে সেটা আমরা শিওর না, যেমন এ বি সি ইনটু 1, তাহলে এখন ফলাফল কি হবে? ABC. এবিসি হবে, তাই না? সাধারণ বীজগণিত এটাই এবিসি হবে, কারণ আমরা শিওর না এখানে কি হবে। ওকে, বাট যদি এরকম হইতো তাহলে কি হবে? স্যার 0 হবে। 0 হবে,
এবিসির মান যাই হোক এতে আমাদের কিছু যায় আসে না। এবিসির মান যাই হোক আমরা জানি না, কিন্তু এখানে একটা জিরো আছে এটুকু আমরা শিওর, তাহলে ফলাফল জিরো হবে। ওকে, তাহলে গুণের ক্ষেত্রে এটুকু মনে রাখবো আমরা। গুণের ক্ষেত্রে তাহলে দুটো কথা মনে রাখবো, জিরো থাকলেই জিরো। কয়টা জিরো আছে, কোথায় জিরো আছে, এটা আমাদের চিন্তা করার দরকার নাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সমীকরণে বা অঙ্কের মধ্যে একটা জিরো আছে গুণ অবস্থায়, তাহলে এটা ফলাফল হবে জিরো। আগের গুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। মানে এই পুরো অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি, জিরো লিখতে পারি। এই পুরোটুকু না লিখে আমরা কি লিখতে পারি, সরাসরি জিরো লিখতে পারি। আর ওয়ান কখন লিখবো, যখন আমরা নিশ্চিত হব যে সবগুলাই ওয়ান, তখনই শুধুমাত্র আমরা ওয়ান লিখতে পারি। তাহলে যদি এভাবে থাকতো এ ডট ওয়ান, তাহলে এখন কি হবে, এ এ হবে, কারণ এর মান কি হবে আমরা জানি না। এর মান জিরো হইতে পারে, ওয়ানও হতে পারে। ওকে, তাহলে আমরা মোটামুটি যোগ আর গুণ নিশ্চিত হলাম। আর তাহলে বাকি থাকতেছি পূরক। বার তো এখানে দেওয়া যায় না আসলে, বার আমরা এখানে এরকম আর কি, হ্যাঁ অনেকে এইভাবে দেয়, অনেকে এইভাবে দেয়, কোনো সমস্যা নেই। এ নট এভাবে দেওয়া যায়, এ নট এভাবেও দেওয়া যায়, একটু বাঁকাটাই আমরা ব্যবহার করে থাকি নরমালি। এ নট এভাবে দেওয়া যায়, আর উপরে একটা বার দেওয়া যায়, এইখানে আমরা দিতে পারতেছি না কারণ নোটপ্যাড এটা দেওয়া যায় না বারটা। বার তো আমরা বুঝছি তাই না, এর উপর একটা দাগ থাকবে, সেটা বলে আমরা বার। অর্থাৎ আমরা লিখতে পারি এ বার মানে হচ্ছে ওভার লাইন। এটাকে বলি আমরা বার, হ্যাঁ দেখতে পাচ্ছি এই এ বার, এটাকে বলি আমরা বার। তাহলে এইভাবেও লিখতে পারি, চাইলে আমরা এ বার এভাবেও লিখতে পারি। দুটাই নট, দুটো দিয়ে আমরা নট বোঝাই। এই যে একটা দাগ, ছোট্ট একটা দাগ দেখতে পাচ্ছি আমরা, এটা অ্যাকচুয়ালি উল্টো, এখানে এটা উল্টো দিকে দেওয়া হয় আর কি। যাই হোক, এরকম একটা দাগ থাকলে সেটাকে আমরা বলি প্রাইম। এখানে তো ইয়ে আসছে, যাক এরকম একটা দাগ থাকলে আমরা বলি এই নট, এরকম একটা দাগ দিতে পারি। ওকে, তাহলে দুটোই কারেক্ট, যে যেভাবে ইউজ করে এভাবে বারও দিতে পারি, এটাকে বলি আমরা বার, বয়াকার বার, তাই না, এটাকে বলি আমরা প্রাইম, যেটাকে আমরা পড়ি এভাবে এ বার, আর এটাকে আমরা পড়ে থাকি এ প্রাইম। ঠিক আছে, দুটোই কারেক্ট, যে যেভাবে ইউজ করে, এর মধ্যে কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আমরা গুণের ক্ষেত্রে নিশ্চিত হলাম। আর এই নট, এই যেখানে বারটা দিচ্ছে ঠিক মতে, যে নট থাকলে ওয়ান এর নট মানে জিরো, জিরো নট মানে ওয়ান, আমরা এইভাবে দিতে পারি। যদি এ ইকুয়াল জিরো হয়, তাহলে এ নট মানে কি হবে, স্যার ওয়ান মানে হবে ওয়ান, ওয়ান হবে স্যার, ওয়ান। আর কিছু না। আর যদি এ ইকুয়াল টু ওয়ান হয়, এ নট মানে কি জিরো হবে। জিরো। বাস এটা তো এটুকু, এটাকে বিপরীত বলি মান। আমরা পূরক। হ্যাঁ বিপরীত মান, এটাকে বলি আমরা পূরক, এটাকে বলি আমরা পূরক বা নট অপারেশন। তাহলে নট বা পূরক, তাহলে তিনটা অপারেশন, একটা হচ্ছে অর, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে নট। নট। ঠিক আছে, তাহলে অর এন্ড নট, নট। এই তিনটা অপারেশন জানলে হবে আমাদের। বাট এই তিনটা নিয়ম আমরা ম্যাথ শিখছি, বাট এটাই আমাদের এনাফ। যোগের ক্ষেত্রে আবার ক্লিয়ার করব, যোগের ক্ষেত্রে কোন একটা ওয়ান থাকলেই ওয়ান, আর সবগুলা জিরো হলেই জিরো। এখন এই সিচুয়েশন আমরা বুঝতে পারতেছি না যে সবগুলা ওয়ানও না, জিরোও না, আবার ওয়ানও নাই, তাহলে তখন কি আছে, যেটা আছে ওইটাই থাকবে, যে চলক আছে ওই চলকই হবে আনসার। গুণের ক্ষেত্রে জিরো থাকলেই জিরো, আমাদের টেনশন করার দরকার নাই, সবগুলা ওয়ান হলেই ওয়ান। আর যদি কোনো অনিশ্চিত অবস্থা থাকে, যেমন এবিসি, এখানে আমরা নিশ্চিত না কি আছে, চলক আছে, তাহলে চলকই হবে আনসার। কারণ চলকের মানের উপর নির্ভর করবে ফলাফল কি হবে, চলকের মানের উপর নির্ভর করবে ফলাফল কি হবে। আচ্ছা, তুমি বলতে পারবেন, স্যার উত্তর দিতে পারবে? কি বলো, কি উত্তর দেবে বলো।
কিছু জিজ্ঞেস করবা? আচ্ছা, ওকে, তাহলে আমরা এরপরে বুলিয়ান দ্বৈত নীতি, ইংলিশে বলি আমরা ডুয়েল প্রিন্সিপাল। আচ্ছা, এটা আমরা আপাতত না বুঝি, কারণ এটা বুঝতে গেলে এখন তোমরা পেঁচে যাবে, এটা আমরা পরবর্তীতে আসবো। আগে আমরা কিছু বুলিয়ান উপপাদ্যগুলো শিখে আসি, পরে দ্বৈত নীতি বুঝবো আমরা। বুলিয়ান উপপাদ্য বা সূত্র, বুলিয়ান উপপাদ্য বা সূত্র বলতে পারি আমরা, বীজগণিতের সূত্রের মতো। অর্থাৎ যদি a+0 থাকে আমরা a লিখতে পারি, একটু আগে আমরা যেটা দেখছি, তাই না? যদি a+1 থাকে আমরা 1 লিখতে পারি, তাহলে a+a থাকে আমরা a লিখতে পারি, তাই না? a+a বার থাকলে আমরা 1 লিখতে পারি। আবার গুণের ক্ষেত্রে এগুলো আমরা মেমোরাইজ করে ফেলবো, এরপর আমরা জানবো কিভাবে এটা লেখা যায়। a × 0 মানে 0, a × 1 মানে a × a মানে a × a বার মানে 0। আর ডাবল নট, এটা কিন্তু ডাবল নট, দুইবার নট, তাই না? a কে যদি আমরা দুইবার নট করি, দুইবার উল্টো করি, তার মানে আগের জায়গায় ফেরত আসবে। a কে যদি আমরা দুইবার নট করি, এর মান ধরো 0, তাহলে নট করলে হবে 1, আবার নট করলে হবে 0। তার মানে কোনো কিছুকে দুইবার নট করলে সেটা নরমাল হয়ে যায়, বা আমরা বলতে পারি নটে নটে কাটা, এভাবে বলতে পারি আমরা, নটে নটে কাটা, এভাবে যেভাবে আমরা মনে রাখতে পারি। ডাবল নট থাকলে নট বাদ হয়ে যায়, এটাও বলতে পারি। নটে নটে কাটা, এভাবে বলতে পারি। দুইবার নট করলে সেটা নরমাল হয়ে যাওয়া, এটাও বলতে পারি। যাই হোক, তাহলে এই সূত্রগুলো প্রথমে থ্রুলি আমাদের মেমোরাইজ করতে হবে, এরপর আমাদের এটাগুলো বুঝতে হবে যে আসলে কিভাবে এটা হয়। তাহলে একটু আগে আমরা দেখেছি, এবং এটাকে আমাদের এক্সপ্লেনেশনও লাগবে, যে a+0 = a, কেন বলতো? কে বলতে পারবে যে a+0 = a? আমরা 0 লিখি নাই, 1ও লিখি নাই, কিন্তু a লিখছি কেন? স্যার 0 তো কোনো মান নাই, কিন্তু এ স্যার এর একটা স্যার মান এর হতে মান পারে, যাই হবে, স্যার এর মান যাই এর হবে মান যা সেটাই হয় সেটাই আনসার। আমরা এইভাবে বলবো যে এর মানের উপর ভিত্তি করে আনসার লিখতে হবে, কারণ যোগের ক্ষেত্রে 0 কোনো ইফেক্ট ফেলতেছে না, যোগের ক্ষেত্রে 0 কোনো ইফেক্ট ফেলতেছে না। সো এখানে এর উপর ডিপেন্ড করবে, দ্যাট ইজ এর মান যদি 0 হয় ফলাফল 0, এর মান যদি 1 হয় ফলাফল 1। এখানে দেখো, এখানে ব্যাখ্যাটা আছে, দেখতে পাচ্ছ, যদি a = 0 হয় তাহলে দুটোই 0, 0 + 0, দ্যাটস ওয়াই ফলাফল 0। আর এর মান যদি 1 হয় তাহলে ফলাফল কি হবে? 1 হবে, 1 হবে। তাই না? এই ঠিক এভাবে আমাদের ব্যাখ্যা লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি a+0 = a। আবার a+1 = 1, কারণ একটা 1 আছে। প্রথমত হচ্ছে আমার নিয়ম অনুযায়ী একটা 1 আছে, কিন্তু এটা যদি আমি ব্যাখ্যা করতে চাই, এর মান হইতে পারে 0, তাহলে হবে কি 0 + 1, ফলাফল কিন্তু 1। আর এর মান যদি 1 হয় তাহলে 1 + 1, তাতেও কিন্তু ফলাফল 1। তার মানে দুই ক্ষেত্রেই এর মান 0 হোক বা 1 হোক, ফলাফল আমরা 1ই পাবো। দ্যাটস ওয়াই এটাকে আমরা সরাসরি 1 লিখতে পারি, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি করতে পারি? সরাসরি 1 লিখতে পারি। এরপরে a+a, অর্থাৎ এর মান যা হবে, এর মান যদি 0 হয় অ্যান্সার 0, এর মান যদি 1 হয় অ্যান্সার 1। তার মানে এর উপর ভিত্তি করবে, এর মান যা অ্যান্সারও তা। a+a বার মানে a0, এর মান যা হবে, a0 হচ্ছে তার উল্টা। এর মান যদি আমরা 0 ধরি, a0 হবে কত? 1। এ যদি 1 ধরি, a0 0, তার মানে কি সবসময় একটা 1 থাকতেছে, তার মানে কি সবসময় একটা 1 পাচ্ছি আমরা এখানে, তাই না? এর মান 0 ধরলে a0 হয়ে যাবে 1, তাহলে 0 + 1। আর এর মান যদি 1 ধরি তাহলে a0 হবে 0, তার মানে অলওয়েজ আমরা একটা 1 পাচ্ছি। সো দ্যাটস ওয়াই এটার ফলাফল হবে 1। পরীক্ষা অনেক সময় 1 মাসের জন্য আসে বা 2 মাসের জন্য আসতে পারে, যে প্রমাণ করো যে a+1 = 1, এভাবে লিখে দিবে যে প্রমাণ করো যে a+1 = 1। তাহলে আমাদের এই দুইটা লাইন লিখতে হবে, এই দুইটা লাইন লিখলেই এটা প্রমাণিত হয়ে যাবে। যে ধরি a = 0, বা যদি a = 0 হয় তবে বাম পক্ষ, যেভাবে আমরা ম্যাথমেটিক্সে লিখে থাকি আর কি, লেফট হ্যান্ড সাইড = a+1, এর মান 0 বসাবো, 0 + 1 দ্যাট ইজ 1। ওকে, এটা সমান হচ্ছে ডান পক্ষ, কারণ ডান পক্ষ 1। বুঝতে পারছি? এটা প্রমাণগুলো খুবই সিম্পল প্রমাণ, সহজে আমরা মনে রাখতে পারবো। এরপরে গুণের ক্ষেত্রেও প্রমাণ করতে স্যার হয় আমাদের। সরি, আবার বলো, বুঝতে পারি নাই। স্যার বুলিয়ান চলক এ এর যে কোনো মানের জন্য a+a = 1 প্রমাণিত। এখানে বুলিয়ান চলক এ বলতে কি বোঝায় স্যার? একটা না, চলক ABCD এগুলোকে আমরা বীজগণিতের ভাষায় চলক বলি। চলক মানে যার মান পরিবর্তনশীল। তাহলে এর মান একবার আমরা 0 ধরছি, এর মান একবার আমরা 1 ধরছি। a x, তাহলে আমরা নরমালি বীজগণিতে x ইউজ করি, তাই না? এখানে আমরা x বলতে পারি, কোনো সমস্যা নেই। x + x = x, কোনো প্রবলেম নাই। x বীজগণিতে আমরা কি ধরি? x y z এরকম ধরতাম না?
তো এখানেও আমরা এক্স ওয়াই জেড ধরতে পারি, তবে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় এবিসিডিটাই বেশি ব্যবহার করি, ওই এক্স ওয়াই জেড এর পরিবর্তে আর কি। এক্স ওয়াই জেড যেমন চলক, এবিসিডিও চলক, কারণ সাধারণ বীজগণিতে আমরা এবিসিডিও ব্যবহার করতাম, যেমন আমরা মুখস্থ করছি a প্লাস বি হোল স্কয়ার, মনে আছে? তাহলে এ বিও কিন্তু চলক। চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল, যার উপর ভিত্তি করে কাজটা হয়। তাহলে এখানে এর উপর ভিত্তি করে কাজটা হচ্ছে, কারণ এর মানের উপর ডিপেন্ড করতেছে আমার অ্যান্সার কি হবে, তাই না? যদি এ মানের উপর নির্ভর না করতো তাহলে তো আমরা এখানে টেনশন মানে কোনো ইয়ে ছিল না, আমাদের এর ভূমিকা ছিল না। তাহলে এই সূত্রের মধ্যে কার ভূমিকা আছে, বা এই সমীকরণগুলোর মধ্যে ভূমিকা হচ্ছে এ, এর মান যা হবে তার উপর নির্ভর করবে আমার অ্যান্সার কি হবে, তাই না? তার মানে এ এটাকে চালাইতেছে, অপারেট করতেছে, দ্যাটস ওয়াই একে বলি আমরা চলক। আচ্ছা, এবার গুণের ক্ষেত্রেও আমাদের একইভাবে মনে রাখতে হবে, a ইন্টু 0 এটা আমরা অলরেডি জানি, মৌখিকভাবে আমরা জানি, কিন্তু এটাকে প্রমাণ করতে হবে। কারণ প্রথমেই নিয়মের ক্ষেত্রে আমি বলে এসেছি গুণের ক্ষেত্রে 0 থাকলে 0, এটা তো মৌখিক কথা, কিন্তু ম্যাথমেটিক্সে কিভাবে আমরা এটা বুঝাবো? ম্যাথমেটিক্সে যুক্তি দিয়ে বুঝাইতে হবে, বা গাণিতিক ক্যালকুলেশন করে আমাকে বুঝাইতে হবে। তাহলে এখানে আমরা a ইন্টু 0, তাহলে এর মান আমরা 0 ধরতে পারি, এর মান আমরা 1 ধরতে পারি। তাহলে এর মান যদি আমরা 0 ধরি, দুটোই 0, তাহলে ফলাফল 0। এর মান যদি 1 ধরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে 1 ইন্টু 0, আমরা ভুলটা দেখতে পাচ্ছি, তাই না? এখানে হবে 1 ইন্টু 0, তাহলে তাতেও 0 হয়, কারণ এর মান যাই হোক এখানে আমরা একটা 0 পাচ্ছি। তাহলে 1 এর ক্ষেত্রে আচ্ছা একটু ওয়েট করো, এটা ঠিক করে দিই। ওকে, যাক, এটা 1 ইন্টু 0 হবে, বুঝতে পারছি। কারণ এর মান 1 হলে এখানে 1 ইন্টু 0, তাতেও কিন্তু আমাদের ফলাফল 0ই আসবে। ওকে, যাই হোক, তাহলে আমাদের ওই যোগের মতো এই সূত্রগুলো আমাদের প্রমাণ করতে হয় এভাবে, একবার 0 ধরবো, একবার 1 ধরবো। তাহলে এইভাবে মান ধরে আমরা যে কোনো সূত্র প্রমাণ করতে পারি, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা, এরপর এখানে কিছু সূত্র আছে আমাদের, একটাকে বলে থাকি আমরা বিনিময় উপপাদ্য, বলে থাকি আমরা বিনিময় উপপাদ্য। বিনিময় মানে হচ্ছে a প্লাস বি যে কথা, বি প্লাস এ একই কথা, 1 প্লাস 0 কথা, 0 প্লাস 1 একই কথা, তাই না? তার মানে এ আর বি কি করছে, স্থান বিনিময় করছে, এতে কিন্তু আমাদের অ্যান্সারে কোনো পরিবর্তন হবে না। এ ইন্টু বি যে কথা, বি ইন্টু এ একই কথা, এটা আমরা অলরেডি জানি, এটা আমাদের সাধারণ বীজগণিত নিয়ম অনুযায়ী আমরা এগুলো অলরেডি জানি। কিন্তু বিয়োগের ক্ষেত্রে কি আমরা এই নিয়ম বলতে পারি, এ মাইনাস বি যে কথা, বি মাইনাস এ একই কথা, বলা যায়? বলো তো, এটা কি জানো তোমরা? অর্থাৎ আমরা কিভাবে বলতে পারি, a মাইনাস বি ইকুয়াল বি মাইনাস এ, এটা কি সেম? দুপাশ কি সেম হবে? দুপাশ কখনোই সেম হবে না, এর মধ্যে মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা মনে রাখবো যে বিনিময় মানে হচ্ছে স্থান বিনিময় করলেও কি হচ্ছে না, অ্যান্সারে কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন যোগের ক্ষেত্রে একই কথা, 1 প্লাস 2 যে কথা, 2 প্লাস 1 একই কথা। গুণের ক্ষেত্রে, তাহলে যোগ এবং গুণের ক্ষেত্রে অবস্থান বিনিময় করলে মানের কোনো পরিবর্তন হয় না, তাই না? 5 ইন্টু 2 যে কথা, 2 ইন্টু 5 একই কথা। আচ্ছা, এরপরে হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য, দ্যাট ইজ এখানে গ্রুপিং করতেছি আমরা, a প্লাস
ব্র্যাকেটে বি প্লাস সি যে কথা, এ প্লাস বি ব্র্যাকেটে প্লাস সি একই কথা। আমরা ব্র্যাকেট যে কোনো জায়গায় করতে পারি, কারণ এখানে মানের কোনো পরিবর্তন না, এটাকে বলি আমরা অ্যাসোসিয়েটিভ ল। মানে প্রয়োজনে আমরা এভাবে কি করতে পারি, ব্র্যাকেট দিয়ে গ্রুপ করতে পারি, কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, ফলাফল সেম থাকবে। এরপর এটা বিভাজন উপপাদ্য। বিশেষ করে এই বিভাজন উপপাদ্য এবং সহায়ক উপপাদ্য এই দুটো আমাদের ভালো করে মেমোরাইজ করতে হবে। উপরে দুইটা খুব নরমাল ব্যাপার, এখানে আসলে এক্সেপশন কিছুই নেই, কিন্তু নিচের দুইটা খেয়াল করো, বিভাজন এবং সহায়ক উপপাদ্য এই দুটো আমাদের ভালো করে মেমোরাইজ করতে হবে। তাহলে আমাদের প্রথমে যে মৌলিক সূত্রগুলো, এগুলোকে বলি আমরা মৌলিক সূত্র, যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, পূরকের ক্ষেত্রে, এই কয়টা, এবং বিভাজন ও সহায়ক উপপাদ্য এগুলো আমাদের থ্রোলি মেমোরাইজ করতে হবে। কারণ এই সূত্রগুলো ব্যবহার করে আমরা পরবর্তীতে কিছু ম্যাথ করব, সরল করব, যেগুলোকে বলি আমরা সিম্পলিফিকেশন, কিছু সরল অঙ্ক করব। তাহলে সরল অঙ্ক করার জন্য আমাদের এই ম্যাথগুলো, এই সূত্রগুলো থ্রোলি মেমোরাইজ করতে হবে। যে a ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু আমরা a ইন্টু বি প্লাস a ইন্টু সি লিখতে পারি, a প্লাস বি সি বি ইন্টু সি ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a প্লাস সি, এটা লিখতে পারি। এটা যদি আমরা সমাধান করি আমরা এটাই পাবো, কারণ এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা যে কোনো ভাবে প্রমাণ করতে পারি। ওকে, এরপরে নিচেরটা, আচ্ছা আমরা কি সহায়ক উপপাদ্য কি বলতে পারি, আমরা a ইন্টু a প্লাস বি ইকুয়াল a। এখন এটা আমরা কিভাবে বলতে পারি, এটা আমরা প্রমাণ করবো পরে, কিন্তু আপাতত আমরা এভাবে লিখতে পারি, মনে রাখবো আমরা এভাবে লিখতে পারি a প্লাস ab ইকুয়াল টু a। অর্থাৎ এভাবে থাকলে আমরা এটা লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড অবস্থায় থাকলে আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, বা রাইট হ্যান্ড সাইডের পরিবর্তে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। দ্যাট ইজ আমরা যখন ম্যাথ করব তখন আমাদের দরকার হইতে পারে জিনিসটাকে ছোট করার জন্য, সরল করার জন্য। ওকে, সমীকরণটাকে সমাধান করার জন্য আমাদের এভাবে দরকার হতে পারে। ওকে, আচ্ছা এর পরবর্তী আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে এগুলাকে সমাধান করা যায়, মানে কিভাবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লেখা যায়। যেমন আমরা একটা দেখি এখন, যেমন আমাদের ছিল a ইন্টু a প্লাস বি ইকুয়াল টু কি ছিল, ইকুয়াল টু ছিল a। এখন এটা কিভাবে সম্ভব এটা আমরা দেখবো। ওকে, তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, অ্যানসার a পাইলেই হলো। লেফট হ্যান্ড সাইডে যদি আমরা কাজ করি তাহলে আমরা পাবো a ইন্টু a প্লাস a ইন্টু b, তাই না, গুণ করে দিলে লেফট হ্যান্ড সাইডে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা এটা পাবো, তাই না? ঠিক আছে, এটা বীজগণিতের নিয়ম অনুযায়ী, বীজগণিতের নিয়ম অনুযায়ী আমরা এটা পাই। এখন একটু আগে মৌলিক সূত্র অনুযায়ী আমরা a ইন্টু a সমান কি লিখতে পারি, a উপরে যে আমরা মৌলিক সূত্র দেখেছি ab, তাই না, এভাবে তো লিখতে পারি। জি 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 স্যার, এটা নরমালি আমরা লিখতে পারি, কারণ আমরা এখানে সাইড নোট দিয়ে দিব, যেহেতু a ইন্টু a ইকুয়াল a, সাইড নোট সূত্র। এখন এখান থেকে আমরা আবার a কমন নিতে পারি, তাই না, বীজগণিতের নিয়ম অনুযায়ী আমরা কমন নিতে পারি। এখন এটাকে আমরা লিখতে পারি a ইন্টু 1, কিভাবে, কারণ আমাদের সূত্র অনুযায়ী সামথিং প্লাস 1 ইকুয়াল 1, তাই না। জি লাস্টে আমাদের আবার মৌলিক সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি a, কারণ কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, যেটা থাকে সেটাই থাকবে। হ্যাঁ, তার মানে এখানে তিনটা সূত্র ইউজ হয়েছে, খেয়াল করো এখানে কিন্তু তিনটা মৌলিক সূত্র ইউজ হয়েছে, বুঝতে পারছি আমরা। তাহলে আমরা বলতে পারি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এইভাবে আমরা জি। প্রমাণগুলো দেখবো, যে যে সূত্রগুলো এগুলো কিন্তু প্রমাণিত অলরেডি, কিন্তু আমরা প্রয়োজনে